গ্রামীণ ফোন টেলি সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশে এবং বিদেশে বসে যারা চ্যানেল আইডি অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের বিষয় বিএনপির তরুণ নেতৃত্ব। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হায়দার আকবর খান রণ, তার রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব অজয় দাশগুপ্ত, সবশেষে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপু। প্রিয় দর্শক, আপনারা হয়তো মনে করতে পারবেন যে আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সংসদে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সিলেটে এক বক্তৃতায় বলেছেন যে তিনি আগামীতে বিএনপিতে তরুণ নেতৃত্ব সৃষ্টি করবেন। এটা রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক নেতা, বিশেষ করে শীর্ষ নেতাদের মধ্যে কাউকে এই ধরনের প্রকাশ্যে তরুণ নেতৃত্বের সপক্ষে কথা বলতে শোনা যায়নি। সেদিক থেকে এটা একটা ব্যতিক্রমী উক্তি বেগম খালেদা জিয়ার দিক থেকে। আমরা একটু আলোচনা করব বেগম খালেদা জিয়া তরুণ নেতৃত্বের হাতে বিএনপি সরকারের দায়িত্ব, সরকারে গেলে তারা কখনো তরুণদের প্রাধান্য দেবে, এগুলো বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন? আমি জনাব হায়দার আকবর খান রণের কাছে জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয়েছে এটা দিয়ে উনি বোঝাতে চেয়েছেন? এটা তো বলা খুব মুশকিল, কারণ আপনার দৃষ্টিকোণ থেকে এমনি তরুণ নেতৃত্ব আসুক এটা তো খুব ভালো কথা। আর একেবারে মানে তিনি খুব বৃদ্ধ হয়ে গেছেন ব্যাপারটা কিন্তু এরকমও না। বোধ শেখ হাসিনা এবং খালেদা জিয়া কিন্তু নেতৃত্বের বয়স অতিক্রম করে গেছেন তা নয়, এর চেয়ে বেশি বয়সও প্রধানমন্ত্রিত্ব করা যায়, কারণ তারা 70-এর ঘরে এখনো পৌঁছাননি এবং অনেক জায়গায় করছেও, ভারতেই। তো তারপরও যে তরুণরা নেতৃত্বে আসে বা বড় জায়গায় যায় এটা ভালো কথা। তবে এর সঙ্গে আরেকটা কথা আমার মনে হয়, সেটা হচ্ছে যে তার ছেলে তারেক রহমান, তাকে কি মানে তিনি তো অলরেডি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আগে ছিলেন কি বলে যুগ্ম সম্পাদক, সেখান থেকে ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান। তা তাদেরকে নিয়ে আসার কথা চিন্তা করছেন নাকি? যদি সেটা মনে মনেও থাকে সেটাকে একবার প্রকাশ্য করাটা বোধহয় খুব বুদ্ধিমানের কাজ হয়নি। তবু তরুণ নেতৃত্ব আসুক এটা তো আমি নিশ্চয়ই চাই। ধন্যবাদ জনাব অজয় দাস। আমি প্রশ্নটাকে দেখতে চাই যে রাজনীতিতে নাকি দলে নাকি সমাজে। উনি ওনার দলে বলেছেন এবং এটাও মনে হয় বলতে চেয়েছেন। আমরা দেখি জনাব রিপন কি বলে, তারপর শুনবো। আমি যেটা বুঝতে পেরেছি, আমি ভুলও বুঝতে পারতে পারি, একটা হচ্ছে দলে এবং বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করে সেই সরকারেও তরুণদের প্রাধান্য দেবেন, এটি মিন করেছে বলে আমরা গণমাধ্যম মানে সংবাদপত্র থেকে যেটা বুঝি বা টেলিভিশনের তারে বা চারদিকের পরিবেশ দেখে যেটা বুঝি যে ইতিমধ্যেই কিন্তু তারেক রহমান প্রতিষ্ঠিত, দলের কর্মীরা নেতারা কেউ হয়ে মনে হয়, যেমন সাইফুর রহমান একসময় এই ব্যাপারে প্রকাশ্যেই আপত্তি করেছিলেন এই ধরনের নেতৃত্ব চাপিয়ে দেওয়া, আবার সাধারণভাবে একটা স্বতঃস্ফূর্ততাও আছে। আমার প্রশ্ন হচ্ছে যে নেত্রী যারা বা নেতা যারা দেশের, শুধু তো শেখ হাসিনা কিংবা খালেদা জিয়া তারা তো শুধু দলের নেতা না, দেশেরও নেতা, তাদের থেকে যখন কোনো বক্তব্য নতুন উপস্থাপনা আসবে সেটা দলের কথা অবশ্যই বলবেন, কারণ দলের তাদের কথাই অনেক সময় চূড়ান্ত, কিন্তু তাদেরকে সমাজের কথা, সার্বিক যে অঙ্গন আমাদের রাজনীতি, সমাজ, অর্থনীতি, তার নেতৃত্ব, সব জায়গায় ভেবে এই কথাটা বলতে হবে এবং সেই ধরনের উদ্যোগ নিতে হবে। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, আপনি আমাদেরকে ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আসলে আমাদের পার্টি প্রথমে বলেছেন যে উনি নতুন নেতৃত্বের কাছে, যে তরুণ নেতৃত্ব কথাটা উনি তরুণদের এগিয়ে আসার কথা বলেছেন, কিন্তু মূলত উনি বলতে চেয়েছেন, যেটা বলেছেন সেটা হচ্ছে যে নতুন নেতৃত্বের উনি দায়িত্ব ছেড়ে দেবেন। এখানে একটু ক্লিয়ার করা দরকার, এটা অজয়ও বলতে পারেন, আপনি সাংবাদিক মানুষ, নতুন নেতৃত্ব বলেছেন না তরুণ নেতৃত্ব বলেছেন, দুটো কিন্তু আলাদা জিনিস, দুটো জিনিস একদম আলাদা জিনিস, দুটো জিনিসই বলেছেন। জি, প্রবীণরাও নতুন হতে দুটো জিনিস। উনি প্রথমে বলেছেন যে নতুন নেতৃত্বের কাছে উনি দায়িত্ব ছেড়ে দেবেন এবং সিনিয়ররা উপদেষ্টার মানে উপদেশ দেবেন তাদের, এবং এটাও বলেছেন সেটা হচ্ছে কিছু নীতিমালা প্রণয়ন সাপেক্ষে কিছু গাইডলাইন্স ঠিক করবে, ঠিক করার পরে মানে সিনিয়ররা সরে যাবে এবং তারা ইনফ্যাক্ট আপনার অ্যাডভাইজারি রোল প্লে করবেন এবং নতুন নেতৃত্ব মানে দায়িত্ব পালন করবেন। এবং পরবর্তীতে উনি তরুণ সমাজকে যেটা মানে আহ্বান জানিয়েছেন
যে সমাজে যে অনাচার চলছে, সমাজে যে আপনার এই বর্তমান শাসক দল যে দুর্বিনীত আচরণের মাধ্যমে দেশের স্বাধীনতা থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে সমস্ত কিছু মিলিয়ে জনগণের যাত্রাকে যে নাভিশ্বাসের পর্যায়ে নিয়ে গিয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য উনি তরুণ সমাজের প্রতি একটা আহ্বান জানিয়েছিলেন, যদি আমি পারি, এই বয়সে আমি যদি পারি, তোমরা কেন পারবে না সমাজটা বদলে দেওয়ার জন্য, এই রাষ্ট্র ব্যবস্থাটা, এই স্বৈর শাসন ব্যবস্থাটাকে বদলে দেওয়ার জন্য তোমরা কেন ঝুঁকি নিতে পারবে না? বিষয়টা ঠিক এভাবেই কম্বাইন্ড হয়েছিল। তো সুতরাং এখানে তারপর যেটা মানে জনাব তারেক রহমান আমাদের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সম্পর্কে অজয় দাশগুপ্ত যেটা বলেছেন, সেটা হচ্ছে সমাজে না রাষ্ট্রে না দলে। অফকোর্স একটা রাজনৈতিক মানে দল, তার আকাঙ্ক্ষা থাকবে প্রথমে তার দলের নেতৃত্ব প্রতিষ্ঠা করা, এক। 2 নম্বর, দল তো আপনার এটা একটু আপনার কোনো মানে আপনার আশ্রম জাতীয় প্রতিষ্ঠান না। দলের চূড়ান্ত পর্যায়ে থাকে জনগণের সেবা দেওয়া, রাষ্ট্র ব্যবস্থায় ভূমিকা করার একটা ব্যাপার থাকে। তো সেইখানে আমাদের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইতিমধ্যেই তিনি মানে পার্টির দ্বিতীয় শীর্ষ নেতা। তো সুতরাং ভবিষ্যতে তারেক রহমানকে আমাদের এই নতুন প্রজন্ম, আমাদের দলের নেতৃত্ব যারা, তারা তারেক রহমানকে মনে করেন যে তিনি হচ্ছেন অবিসম্বাদী পার্টির নেতা। আর আরেকটি বিষয় হচ্ছে যে উনি বলেছেন মানে সাইফুর রহমান সাহেব উদাহরণ টেনেছেন যে সাইফুর রহমান সাহেবের মতো প্রবীণেরা মানে প্রাথমিক পর্যায়ে তারেক রহমান নেতৃত্বের ব্যাপার তাদের আপত্তি ছিল, এরকম একটা কথা বলেছেন। এটা অত্যন্ত স্বাভাবিক যে যারা প্রবীণ যারা থাকেন, যারা দীর্ঘদিন দায়িত্ব যারা পালন করেন, খুব স্বাভাবিকভাবেই তাদের নেতৃত্বের অবস্থা ছেড়ে দিতে চান না। এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীব্যাপী এই অবস্থাটাই দৃশ্যত। আজকে আপনার পশ্চিমবঙ্গে যে মানে আপনার ভারতে যে আপনার কংগ্রেস নামক যে মানে অন্যতম বৃহত্তম যে রাজনৈতিক দলটি, সেখানে রাহুল গান্ধীর একটি মানে আপনার বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাকে রাজনীতির মানে শীর্ষ পদে আরোহণের একটা প্রক্রিয়া চলছে এবং তিনি পার্টির অন্যতম সাধারণ সম্পাদক, যেখানে আমাদের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, হি স্টার্টেড হিজ পলিটিক্যাল ক্যারিয়ার অ্যাজ এ ওয়ার্কার। একজন সাধারণ সমর্থক কর্মী হিসেবে তিনি পার্টি ফর্ম ফিল আপ করেছিলেন এবং দীর্ঘদিন কাজ করে অভিজ্ঞতা নিয়ে তারপর একটি পর্যায়ে তিনি পার্টির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল হয়েছেন। এবং পরবর্তীতে পার্টির সর্বস্তরের নেতা কর্মীদের অনুরোধে মানে তাকে পার্টির করা হয়েছে, সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়েছে। এই প্রসঙ্গে আমরা পরে ডক্টর রিপন ধন্যবাদ। জনাব হায়দার খান, আপনার কাছে আবার আসি। বেগম খালেদা জিয়া সিলেটের ওই বক্তৃতায় একটা তো তরুণ নেতৃত্বের কথা বলেছেন, আরেকটা মূল্যবান কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা সিনিয়ররা আগামী উপদেষ্টার ভূমিকা পালন করব। বা কি বোঝাতে চেয়েছে, লেভেল কি পর্যন্ত হবে? আমার মনে হয় এটা তারা তিনি মিন করেছেন যে তিনি হয়তো সরে যাবেন পরবর্তী ক্ষমতা আসার ব্যাপারে। এখানে কিন্তু বহু বছরে আমরা হ্যাঁ ইনক্লুডিং এই ঘটনা তো ইনক্লুডিং মি, ইনক্লুডিং হারসেলফ। তাই যদি হয়ে থাকে হয়তো তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এরকম একটা ধারণা তিনি দেওয়ার চেষ্টা করেছেন। তো বিষয়টা কিন্তু অলরেডি আমি আওয়ামী লীগের মধ্যে দেখছি। আওয়ামী লীগের প্রাইম মিনিস্টার নিজে ছাড়া বাদ বাকি যারা তারা তো সব উপদেষ্টা জায়গায় চলে গেছেন। হ্যাঁ, এবং নতুন নেতৃত্ব নিয়ে আসছে। নতুন নেতৃত্ব কিন্তু তরুণ নয়, তরুণ দুই একজন আছে, কিছুটা আছে, কিন্তু না সব না। এই পররাষ্ট্রমন্ত্রী বলতে পারেন। দেখা যাচ্ছে যে এভারেজ বয়স কিন্তু তাদেরও 60-এর কাছে। হ্যাঁ, মানে যারা নতুন নেতৃত্বে আসে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, তরুণকে প্রাধান্য দিয়েছে বলা যাবে না। তবে নতুন আর তরুণ কিন্তু পার্থক্য আছে। তাহলে উপদেষ্টা বলতে আপনি মিন করছেন যে আমার ধারণা এই মিন করে এক স্টেপ পিছিয়ে চলে যাবেন, পিছে অথবা উপদেষ্টা তো খুব পিছনে না, উপদেষ্টা গাইডলাইন দেবে, তবুও সামনে তো তরুণকে দিতে হবে। হ্যাঁ, তা তো তুমি বলছো তাই। জি, হয়তো তারেক রহমান প্রাইম মিনিস্টার হবে, তিনি পেছন থেকে প্রেসিডেন্ট হবে, আমি জানি না। আপনার কি মনে হয়? আমি একটা দেখি উপদেষ্টার ভূমিকা। আমি উপদেষ্টার ভূমিকায় বলি যে রণভাই যখন ছাত্র নেতা ছিলেন তখন 62-63 এই সময়টায় 3 বছর যদি মূল পিক ধরি, বা মেনন ভাই কিংবা ওই সময় মতিয়া চৌধুরী, তাদের বয়স কিন্তু 25-এর নিচে ছিল সবারই, 20, 22, 21। এই বিশ্ববিদ্যালয় শেষ হচ্ছে আর কি। মুজাহিদুল সেলিম কিন্তু 22 বছরে আপনার সময় দেখেছেন। 71 না হলে কিন্তু উনি 21 বছরই হয়তো ডাকসুর ভিপি হয়ে যান। তোফায়েল আহমদ যখন 71 ইলেকশন করেন তখন তার 70-তে ডিসেম্বরে